alpha 2 into Ig plus ICB1 plus ICBO2 divided by 1 minus alpha 1 plus alpha 2. Clear? যখন T1 টা 1 হয় তখন alpha 1 যখন T2 টা 1 হয় ইকুইভ্যালেন্ট সার্কিটে, যখন T2 টা 1 হয় তখন alpha 2 টা বাড়ে। সিমিলারলি যখন T1 টা 1 হয় মানে এখান থেকে কারেন্ট যাওয়ার জন্য এখান থেকে বেস কারেন্ট গেল, এর কালেক্টর কারেন্ট এসে এটাকে অন করলো, তখন এর alpha 1 বাড়ে। এইভাবে when alpha 1 plus alpha 2, this is called loop gain, is very close to unity, then IA will increase regeneratively. And this is how regeneration action take place in SCR. এগুলো আমাদের অলরেডি আমরা ডিসকাস করেছি। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটারস অফ SCR, এটাও বলা হয়েছে। এবার হচ্ছে হাউ টু লিমিট ডিভিডিটি অ্যান্ড ডিআইডিটি, এটাও কল ডিসকাস হয়েছিল শেষের দিকে। এই ডিভিডিটিটাকে লিমিট করার জন্য আমরা একটা স্নাবার সার্কিট ইউজ করি, কারণ if we apply anode voltage with respect to cathode and in the application of this voltage rate is very high, then capacitor fast charge হবে. So depending upon the RC time constant, the voltage across the capacitor SCR will increase. RC time constant খুব বেশি হলে সেরকম স্লোলি বাড়বে, কম হলে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর কি। এইভাবে সিমিলারলি ফর ডিআইডিটি প্রোটেকশন an inductance is connected in series with the armature. An inductance is connected in series with the armature. কারণ এখান থেকে যদি রেট অফ রাইজ অফ কারেন্ট বাড়তে চেষ্টা করে, then inductance will oppose any change of current through it. Okay, clear? Hello? Yes, sir. হ্যাঁ স্যার ক্লিয়ার। ইন্ডাক্টেন্সটা ইলেকট্রিক্যাল ইনার্শিয়া, তার ফলে তাহলে হয় কোশ্চেন যে ডিআইডিটি প্রোটেকশন, ডিভিডিটি প্রোটেকশনটা কেন নিডেড? কারণ ডিভাইস ড্যামেজ হয়ে যেতে পারে অথবা আনওয়ান্টেড টার্ন অন হয়ে যেতে পারে। ডিআইডিটি প্রোটেকশন কেন দরকার? যে কোনো ডিভাইস ফুললি অন হওয়ার আগে, আমার স্ট্রাকচার যদি দেখাই, কোনো ডিভাইস ফুললি অন হওয়ার আগে, ধরো এটা এই যে পুরো জাংশন, এইগুলো ভুলে যাও, এই যে পুরো জাংশন দিয়ে কারেন্ট স্প্রেড করতে ইউনিফর্মলি থ্রু আউট দ্য জাংশন কিছুটা টাইম লাগে। তাহলে রেট অফ রাইজ অফ কারেন্ট একটু স্লো হলে সেই সাফিসিয়েন্ট টাইমটা পাওয়া যায় যাতে এই জাংশনগুলো দিয়ে হোল জাংশন দিয়ে কারেন্ট যায়। তো ডিআইডিটি যদি খুব ফাস্ট হয় তাহলে ওই টাইমটা না পেলে অল্প লোকাল এরিয়া কন্ডাক্ট করে, কোনো একটু বিশেষ জায়গা দিয়ে কারেন্ট কন্ডাক্ট করে। তারপরে path of the cross section of the current is less, so the current density is high, temperature rise increases, so the melting of this junction will take place and hot spot will develop. তার জন্য ডিআইডিটিকে প্রোটেকশন করা হয়। আর ওই এলআরসি থাকার জন্য যে এলসি রেজোনেন্স হতে পারে তাকে প্রিভেন্ট করার জন্য এই রেজিস্ট্যান্সটা দেওয়া হয়। তাহলে সাবার হচ্ছে বেসিক্যালি একটা আরসি ব্রাঞ্চ। এবারে গেটিং রিকোয়ারমেন্টটা আমরা কালকে ডিসকাস করেছিলাম যে IG should be present till IA is greater than equals to latching current. The control circuit should be isolated power circuit, আমরা কালকেও বলেছিলাম। এবার ইউজ এ পালস ট্রান্সফরমার, মানে আমরা যদি একটা পালস ট্রান্সফরমার দিয়ে এই ট্রেন অফ পালস অ্যাপ্লাই করি, একটা না দিয়ে এরকম ট্রেন অফ পালস দিলে যে কনফার্ম ডিভাইসটা অন হবে। এইগুলো কি কি কাজ করে আমরা সব রিভিউ করে নিচ্ছি আর কি, ডিসকাস করে যাই। এবার যেহেতু এই অ্যারেঞ্জমেন্টটা না করলে, শুধু যদি এই অ্যারেঞ্জমেন্টটা করি, এই বুঝতে না পারলে বলো, শুধু যদি এই অ্যারেঞ্জমেন্টটা করি তাহলে যখন এটা ট্রানজিস্টরটা অফ হয় তখন এটা প্লাস এটা মাইনাস ডায়োডটা কন্ডাক্ট করে, আর এই ডায়োডের ড্রপটাকে যদি নেগলেক্ট করি তাহলে এল ডি আই ডিটি ইকুয়ালস টু 0, তার মানে এন ডি ফাই বাই ডিটি ইকুয়ালস টু 0, সো ফাই এ কনস্ট্যান্ট। তাহলে প্রথম সাইকেলে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স থাকে, তারপর হোয়েন টি ইজ ফার্দার অন মেড অন, তখন আবার একটা ভোল্টেজে ইনক্রিজ করে, আরও তো নিজস্ব ফ্লাক্স হয়, সে যদি আগের ফ্লাক্সের সঙ্গে অ্যাড হয়ে যে কোডটাকে স্যাচুরেট করতে পারে। কোড স্যাচুরেট করলে কি হয় আমরা জানি, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ট্রান্সফরমার কোড স্যাচুরেটস? ফার্স্ট, কোর লসেস ইনক্রিজেস, যেহেতু ফাই বেড়ে যাচ্ছে, রাইট? তাহলে ফাই ইজ এ ফাংশন অফ
eddy current loss and hysteresis loss. Then the magnetizing current will be non-sinusoidal. আমরা জানি কোর যদি স্যাচুরেট করে তাহলে ট্রান্সফরমারে যে ম্যাগনেটাইজিং কারেন্ট নো লোড কারেন্টটা সেটা নন সাইনুসয়েডাল হয়ে যায়। নেক্সট হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট অফ ট্রান্সফরমার ট্রিমেন্ডাসলি ইনক্রিজেস, কারণ কোর স্যাচুরেট করলে এইটা তো একটা জেনারেলাইজড ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু লো ভোল্টেজ সাইড, রাইট? এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ওয়াইন্ডিং, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স, এটা কোর লস রেজিস্ট্যান্স, এটা ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। এবার ট্রান্সফরমার কোর স্যাচুরেট করলে এই ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারের কোনটা কোনটা চেঞ্জ হয় একটা বলো তো, যেটা বলো তো, হুইচ প্যারামিটারস অফ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট উইল চেঞ্জ ইফ দ্য কোর লস RC চেঞ্জ হবে স্যার, RC চেঞ্জ বাড়বে। আর স্যার আর স্যার যে লিকেজ ইন্ডাকট্যান্সটা যদি ফাইটা যদি বাড়ে তাহলে লিকেজ মানে লিকেজ ফ্লাক্সটাও তো বাড়বে, তো তার জন্য এক্সিটাও তো চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জ। আর কেউ? ঠিক আছে, তুমি একটু স্টপ করো। আর কেউ? এই কজন করছে ক্লাস আজকে? দেওয়ার্গ ফাইলটা কমে না, আজকে স্যার 14। এই তো তাহলে গতকাল 20, আজকে 14, পরে ক্লাসের 10, এরকম কমতে কমতে যখন 2-3 নেমে যায় না তখন আর ক্লাস নিতে ইচ্ছে করে না। anyhow, একটু চিন্তা করো ইন্ডাকট্যান্স বা লিকেজ রিঅ্যাক্ট্যান্স গুলো কি হয়। এই দেবার্গ, এই 14 জনের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেবো কিন্তু। আচ্ছা স্যার, ঠিক আছে, পরে আমি তোমার থেকে চেয়ে নেবো। হ্যাঁ, বলো তো কোনটা লিকেজ রিঅ্যাক্ট্যান্স কি হয় কোর স্যাচুরেট করলে? ওটা পাল্টায় না না? পাল্টাবে বললে কথা মানে ফ্লাক্স স্যার কমে যায়, না, তার মানে পাল্টায়, আমি কমাবার কথা বলছি না আর কি। দেখো লিকেজ ফ্লাক্স, লিকেজ রিঅ্যাকট্যান্সটা তো স্যার পাল্টাবে না, কারণ লিকেজটা তো আর কোর দিয়ে হচ্ছে না, ওটা তো স্যার সাইড দিয়ে মানে এয়ার গ্যাপ দিয়ে হবে, তো এয়ার গ্যাপ দিয়ে যদি হয় তাহলে তো পাল্টাবে না। কিন্তু স্যার যে ফ্লাক্সটা তো বাড়ছে। আমাকে শেষ করতে দাও। এয়ার গ্যাপ দিয়ে বলো না, the path of the leakage flux is mostly through the air. হ্যাঁ, এয়ার দিয়ে হবে। তুমি যদি একটা লিম্বে একটা সেল কোর টাইপ ট্রান্সফার রয়েছে, একটা বাদিকের লিম্বে একটা ওয়াইন্ডিং, ডান দিকের লিম্বে ওয়াইন্ডিং, তাহলে বাদিকের লিঙ্কে প্রাইমারি ওয়াইন্ডিং এ ভোল্টেজ দিলে যে ফ্লাক্সটা তৈরি হয় উইদিন দ্য কোর, সেটা যদি কমপ্লিটলি কোরের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেকেন্ডারিকে লিঙ্ক করে পুরোপুরি, তখন আমরা করি গুড কাপলিং, so there is no leakage inductance is 0. But real life আমরা দেখি যে flux generated by the primary winding only link the primary winding only through the air without bypassing the magnetic core. কোরের শুধু ওই যেটুকু জায়গায় ওয়াইন্ডিং আছে ওই লেগটাকে লিঙ্ক করবে, তার মানে বেশিরভাগটাই এয়ার দিয়ে। এবার কোর স্যাচুরেট করুক না করুক, ওর পার্টটা যেহেতু এয়ার দিয়ে, সো লিকেজ ফ্লাক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাগনেটিক স্যাচুরেশন। এটা মনে রাখো, লিখে রাখবে যে লিকেজ ফ্লাক্স ইন এ ট্রান্সফর্মার অর অফ এ ট্রান্সফর্মার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাগনেটিক স্যাচুরেশন। কারণ ফ্লাক্সের তো দুটো পাথ, একটা সে কোরের মধ্যে দিয়ে গেছে, সে ভ্যারি করে, যেটাকে না ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স X5টাকে তৈরি করে। আর যে ফ্লাক্সটা লিকেজ হয় সেটাকে লিকেজ রিঅ্যাক্ট্যান্স বলি, সেটা কিন্তু পাথ মোস্টলি থ্রু এয়ার। তাহলে কোর স্যাচুরেট করুক বা আনস্যাচুরেট করুক ওর কিছু হয় না। এবার দেখো যেই কোর স্যাচুরেট করে তাহলে এখানে এই রিঅ্যাক্ট্যান্সটা কি হয়? আর পাল্টায় না, XC পাল্টায় না, আর সি তো পাল্টাবেই। X5L কি হবে? XL ইকুয়ালস টু কি লেখা যায়? ওমেগা এল। এলটাকে কি লেখা যায়? d5/di। তাহলে কোর স্যাচুরেট করেছে মানে কি? d into 5, d5/di এর মানে পার্টটা হচ্ছে কমে যাবে স্যার, 0 হবে।
কারণ ফাই যদি হ্যাঁ, 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 কনস্ট্যান্ট হ্যাঁ, হয় তাহলে ডি ফাই বাই ডি আই জিরো, তার মানে হ্যাঁ, zero. ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স উইল বি শর্ট সার্কিটেড আন্ডার স্যাচুরেটেড কন্ডিশন। তাহলে আগে ম্যাগনেটাইজিং কারেন্টটা এখান থেকে গিয়ে এটা দিয়ে যাচ্ছিল, হুম। এখন যেহেতু এটা শর্ট সার্কিট হয়ে গেছে তাহলে কারেন্টটা বেড়ে যাবে। So the হ্যাঁ, স্যার, বেরিয়ে যাবে। magnetizing current of the transformer tremendously increases. Clear? হ্যাঁ স্যার, ক্লিয়ার। প্রথমবার কি ওভারকাম করবে নো লোড কারেন্ট? লিকেজ রিঅ্যাক্ট ইম্পিডেন্স বলা হয় এটাকে। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার রুট করলে জেডি হয়। তাহলে লিকেজ ইম্পিডেন্সকে ওভারকাম করলো, স্যাচুরেশনের আগে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুটা বিশাল হাই, এটাকে ওভারকাম করে একটা কারেন্ট গেল, ম্যাগনেটাইজিং কারেন্ট। যেই স্যাচুরেট করলো এটা শর্ট সার্কিট হয়ে গেল, তখন এই ইম্পিডেন্স পাথ, ওভারঅল ইম্পিডেন্স পাথটা কমে গেল, সো দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট ইনক্রিজেস ট্রিমেন্ডাসলি। ক্লিয়ার? এটা সব লেখা আছে। ইন্ডিপেন্ডেন্ট অফ কোর স্যাচুরেশন, লিকেজ রিঅ্যাক্ট্যান্স, রাইট? এবার টাইপস অফ এসিআর, একটাকে বলা হয় কনভার্টার গ্রেড এসিআর। It is a very slow device and it can be used at very low frequency, that is at 50 Hz. আর একটা বলে ইনভার্টার গ্রেড এসিআর, সেটা খুব হাই ফ্রিকোয়েন্সিতে অপারেশন করে আর কি। ডেটা শিট, একটা ডেটা শিটে এসিআর এর কি কি মেনশন থাকতে পারে? একটা থাকে ক্রিটিক্যাল রেট অফ রাইজ অফ অন স্টেট কারেন্ট, ডিআই বাই ডিটি ক্রিটিক্যাল, যেটা বলছিলাম আর কি। ডিআই বাই ডিটি ক্রিটিক্যাল, সাপোজ এটা আছে 120 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড। এর থেকে যদি বেশি হয় তাহলে পুরো জাংশন দিয়ে কারেন্ট যাবে না, কোনোটা লোকাল এরিয়া দিয়ে কন্ডাক্ট করে হাই কারেন্ট ডেন্সিটি হয়ে ড্যামেজ হয়ে যাবে। সুতরাং তোমাকে 120 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ডের মধ্যে থাকতে হবে আর কি। তারপরে এটা দেখো গেট ট্রিগারিং কারেন্ট, ওই মোটামুটি সাপোজ 150 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। গেট ট্রিগারিং ভোল্টেজ জিটি ইকুয়ালস টু 1.2 ভোল্টস। তাহলে খেয়াল করেছো কত ভোল্টেজ দিতে হয়? 1.2 ভোল্টস। সেই তারটা তুমি লাগাবে 400 কেবি লাইনের সঙ্গে, তার রেসপেক্টে দেবে, তো তারটাতে এমনিতেই ভোল্টেজের স্ট্রেসেই ডিস্টার্ব হয়ে যাবে। তার জন্য এলএসসিআর ইউজ করা হয়, যেটা বলছিলাম আর কি। হোল্ডিং কারেন্টটা ধরো 250 মিলি অ্যাম্পিয়ার। ল্যাচিং কারেন্ট এখানে 4 টাইমস নিয়েছে, অতটা নিতে হয় না আর কি, তো অনলি দেড় থেকে দুগুণ নিলেই হয়ে যায় আর কি। আর এমএস অন স্টেট কারেন্ট 120 অ্যাম্পিয়ার, অ্যাভারেজ অন স্টেট কারেন্ট 45 অ্যাম্পিয়ার। সার্জ কারেন্টটা কি? ধরো এসসিআর এর অ্যাক্রসের লোডটা পিওরলি ক্যাপাসিটার এবং সেই ক্যাপাসিটারটা আনচার্জ কন্ডিশনে আছে। তুমি একদম পিক ভোল্টেজে ট্রিগার করেছো, পিক ভোল্টেজে ট্রিগার করতে হলে আলফাটা কত ডিগ্রি হতে হয়? বলো? 90। খুব সিম্পল, এইটা আমি দেখাচ্ছি। দেখো পিক ভোল্টেজে ট্রিগার হতে গেলে এই দেখো, তুমি যদি এই পিক ভোল্টেজে ট্রিগার করো তাহলে তোমার এই অ্যাঙ্গেলটাকে এই আলফাটাকে 90 হতে হয়। তাহলে শুরুতেই পিক ভোল্টেজ পেলো, রাইট? হ্যাঁ স্যার। কোন পয়েন্টটা বলছিলাম বলো তো? এরপরে স্যার যে ডেটা সেট, এইবার পিক সার্চ কারেন্ট। পিক ভোল্টেজে ট্রিগার করেছো আর আউটপুটে শুধু একটা ক্যাপাসিটার রয়েছে যে কিনা আনচার্জ, তাহলে হিউজ কারেন্ট ড্র করবে, ফলো হবে থ্রু দ্য এসসিআর। ভোল্টেজটাও বেশি রয়েছে আর ইম্পিডেন্সটাও শর্ট সার্কিটেড, সেটাকেই বলে সার্জ কারেন্ট। এটা আমি ডায়োডের ক্ষেত্রে পড়েছি আর কি, বলেছিলাম আর কি। আর আই স্কোয়ার টি ভ্যালু ধরো এত অ্যাম্পিয়ার স্কোয়ার সেকেন্ড, 8450 এরকম রেটিং হয় নর্মালি। দিস ইজ রিকোয়ার্ড টু ডিটারমিন দ্য ফিউজ। এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে ফিউজ সিলেকশন করা হয়। টেম্পারেচার, হ্যাঁ, ইয়েস স্যার, টেম্পারেচার।
এইবার হচ্ছে রিভার্স রিকভারি এফেক্ট ইন এসসিআর। আমি তখন বলেছিলাম যে ডায়োডেরটা ভালো করে বোঝো, ডায়োডেরটা ভালো করে বুঝলে এসসিআর একটা বোঝা হয়ে যায়, শুধু একটু তফাৎ আছে আর কি। রিভার্স রিকভারি এফেক্ট ইন এসসিআর আমরা ধরো ডিসি সার্কিটে ইউজ করছি এসসিআর কে। ফার্স্ট কোশ্চেন ইজ যে রিভার্স রিকভারি ফেনোমেনাটা এসসিআর এর ক্ষেত্রে কখন আসে, ডায়োডের ক্ষেত্রে কখন আসে আমরা দেখেছি যে when the diode is made off forcibly by applying reverse voltage across the diode, যাতে স্টোরেজ চার্জ ওটাকে জোর করে অন না রাখে, তাই বলেছিলাম তো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই বলেছিলাম। হুম। এখানেও যখন ডিসি সার্কিট ইউজ করা হয় তখন এসসিআর কে টার্ন অফ করার কতগুলো টেকনিক আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাপ্লাই রিভার্স ভোল্টেজ অ্যাক্রস দ্য এসসিআর হোয়াইল ইট ইজ কন্ডাক্টিং। এসসিআর কন্ডাক্ট করছে, ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে, সাডেনলি ভোল্টেজটা উল্টে দাও। প্রথমে এটা ছিল, এটা থাকলে এখান থেকে কারেন্ট যাচ্ছিল, ট্রিগার করেছি, কারেন্ট যাচ্ছিল, তাহলে এটা লোড দিয়ে ঢুকছে, এটা হচ্ছে স্ট্রে ইন্ডাকট্যান্স। এই ইন্ডাকট্যান্সটা কি? ইন্ডাকট্যান্স অফ দ্য লোড যদি থাকে, ইন্ডাকট্যান্স অফ দ্য সোর্স, ইন্ডাকট্যান্স অফ দ্য কানেক্টিং লিড, টুগেদার ইজ কল্ড স্ট্রে ইন্ডাকট্যান্স, STRAY, STRAY, স্ট্রে ইন্ডাকট্যান্স। এই যে লেখা আছে, এলটাকে বলা হয় স্ট্রে ইন্ডাকট্যান্স। কি? ইন্ডাকট্যান্স অফ দ্য লোড, ইন্ডাকট্যান্স অফ দ্য সোর্স ইফ এনি, and inductance of the connecting lead. এই 1 ইঞ্চি তারের ইন্ডাকট্যান্স is to be calculated for designing the printed circuit board. পিসিবি ডিজাইন করতে গেলে ওই 1 ইঞ্চি কপারের যে ট্রাক তারও ইন্ডাকট্যান্স ক্যালকুলেট করতে হয়, বিকজ ইট ইজ হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন। তার ফলে আমি দেখো এইবার এই ভোল্টেজটাকে রিভার্স করে দিলাম, কারেন্ট এদিকে যাচ্ছে। দেখো ব্যাটারির ব্যাটারির পোলারিটিটা উল্টে দিয়েছি। যেই রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্রথমে যে কারেন্টটা এটা ফ্লো হচ্ছিল, যে কারেন্টটা এখানটা ফ্লো হচ্ছিল এইটা, সে তো সঙ্গে সঙ্গে জিরো হবে না, যেহেতু সার্কিটে ইন্ডাকট্যান্স রয়েছে, ওটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে ডায়োডের মতো। তারপরে ভিতরে যে দুটো জাংশন, দুটো লেয়ার রয়েছে আর কি, J1, J2, J3, এই 3টে লেয়ার রয়েছে আর কি। ওইখানে যে ফ্রি ক্যারিয়ার গুলো ছিল ভিতরের দুটো লেয়ারে, সেই ফ্রি ক্যারিয়ার গুলো একটা রিভার্স দিকে কারেন্ট ফ্লো করবে। ডায়োডের বেলায় কি ছিল, যে স্টোরেজ চার্জটা রিভার্স দিকে কারেন্ট ক্যারি করবে, এখানেও তাই। সেই ব্যাপারটা বেসিক্যালি তাই, বেসিক্যালি মাইনরিটি ক্যারিয়ার গুলো আর কি, ওটা পিকে পৌঁছালো, তাই তো। তারপরে আস্তে 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 জিরো হলো। তারপরে এই অবধি দেখো ডায়োডের বেলা এখানে গিয়ে মিশে গেছিল, ক্যারেক্টারিস্টিক্সটা খেয়াল করে দেখো, এখানে গিয়ে মিশে গেছিল। তাহলে এই অবধি এক্সপ্লানেশন সেম অ্যাজ ডায়োড। ভিতরের ফ্রি ক্যারিয়ার গুলো, ফ্রি চার্জ গুলো, প্রথমে কারেন্ট আস্তে আস্তে, পজিটিভ কারেন্ট আস্তে আস্তে জিরো হলো, ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো উল্টো দিকে কারেন্ট সার্কুলেট করো, পিকে পৌঁছলো, অনন্তকাল যেতে পারে না, তাহলে কারেন্ট আস্তে আস্তে কমবে। এই সিচুয়েশনটাই ডেঞ্জারাস বলেছিলাম, ডিউরিং দ্য ডিক্রিজ অফ কারেন্ট ইন দ্য রিভার্স ডিরেকশন। এর জন্য ওই বিশাল হাই ভোল্টেজ রিভার্স ভোল্টেজ আসে অ্যাক্রস দ্য ডায়োড বা এসসিআর। এইখানে যাওয়ার পর তখনও ভিতরের দুটো লেয়ারে প্রচুর ফ্রি ক্যারিয়ার থেকে যায়, মানে ইলেকট্রন আর হোল আলাদা আলাদা হয়ে থেকে যায়, ইলেকট্রন পেয়ার, হোল পেয়ার, ইলেকট্রন হোল পেয়ার। এখন তাদেরকে রিকম্বিনেশন হতে দিতে হয়। রিকম্বিনেশনটা তো বোঝো তো,
রিকম্বিনেশন হয়ে আবার জে2 চারিপাশে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি করে। সেই টাইমটার জন্য আমাকে আরো এতক্ষণ ওয়েট করতে হয়। তার মানে আমি এই থেকে এই অবধি সময় যদি আরো ওয়েট করি, তাহলে ফ্রি ক্যারিয়ারগুলো অ্যালং দ্য ইন্টার টু লেয়ার্স অফ দ্য ডিভাইস will be naturally recombined and a depletion layer will be developed across the junction J2. Then and then only forward voltage can be applied again, otherwise the device will be turned on without any gate signal. এই শেষের কথাগুলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার পারলাম, বুঝেছি স্যার। আমি আরেকবার রিপিট করছি। প্রথমে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এই যে ফরওয়ার্ড কারেন্টটা 0 হতে চাইবে, কিন্তু এই সার্কিটে যদি কোনো ইন্ডাকটেন্স না থাকতো তাহলে কিন্তু কারেন্টটা সঙ্গে সঙ্গে ভার্টিক্যালি ফল করতো, কিন্তু ইন্ডাকটেন্স এই কমটাটাকে অপোজ করে 0 কারেন্টে হলো। এইবার ভিতরে যে মাইনরিটি ক্যারিয়ারগুলো, ফ্রি ক্যারিয়ারগুলো আছে, তারা একটা পিক কারেন্ট ফ্লো করলো, তারপরে গিয়ে আস্তে আস্তে কারেন্টটা কমে গেল। একটা পাইপের মধ্যে লিকুইড নিয়ে তুমি যদি পিস্টন দিয়ে জোরে ফোর্স পুশ করো, তাহলে প্রথমে কি হবে? ইনজেকশনের সিরিঞ্জ ধরো, প্রথমে ওটা ফিনকি দিয়ে বেরোবে, তারপরে ড্রপ করতে 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 একদম কমে যাবে। ঠিক তাই, প্রথমে ফিনকি দিয়ে বেরোলো, যেহেতু এই চার্জটা লিমিটেড, তারপরে আস্তে আস্তে গিয়ে 0-র কাছাকাছি গেল। এইরকম একটা অবস্থা যদি তুমি আবার ফরওয়ার্ড ভোল্টেজ দাও, তাহলে জে2 কিন্তু এখনো ফরওয়ার্ড বায়াসে রয়ে গেছে, ঠিক ফ্রি ক্যারিয়ার রয়ে গেছে জে2 চারিপাশে। এবার তুমি যদি আবার রিভার্স ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ দাও, তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ দিলে আবার জে2টা কি থাকার কথা? নর্মালি বলো, ফরওয়ার্ড ভোল্টেজ রিভার্স বায়াস থাকার কথা, রিভার্স বায়াস থাকার কথা। রাইট, ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করলে জে2টা রিভার্স বায়াস থাকার কথা, কিন্তু এখন এই ফ্রি ক্যারিয়ারের জন্য ফরওয়ার্ড বায়াস হয়ে রয়েছে। তাহলে কি গেট সিগন্যাল লাগবে অন হতে? না স্যার, গেট সিগন্যাল লাগবে না। উইদাউট গেট সিগন্যাল ইট উইল বি আনকন্ট্রোল ডিভাইস, কারণ জে2টা রিভার্স বায়াস নেই। সেই ডিউটিটাকে রিভার্স বায়াস অ্যাচিভ করতে গেলে এই ফ্রি ক্যারিয়ারগুলো ন্যাচারালি রিকম্বাইন হতে হয়, and a depletion layer should be developed across the junction J2. তখন বলা হয় গেট ইজ রেডি টু অপারেট। তখন তোমার গেট সিগন্যাল না দিলে ডিভাইস অন হবে না। তার জন্য এটাকে বলা হয় টিজিআর, গেট রিকভারি টাইম। তাহলে এটা গেল, এই থেকে এটা গেল ফল টাইম, আর এটা থেকে অলমোস্ট এটা গেল রিভার্স রিকভারি টাইম টিআরআর, আর এটাকে বলে গেট রিকভারি টাইম। তাহলে টোটাল অফ টাইম অফ দ্য এসসিআর ইজ টিএফ প্লাস টিআরআর প্লাস টিজিআর। মানে লিখেছে কি? টোটাল অফ টাইমটা আছে টিএফ প্লাস টিআরআর প্লাস টিজিআর। ডায়োডের বেলায় কি ছিল বলো তো একজনে? টিএ প্লাস টিআরআর। ব্যাস, যেহেতু গেট রিকভারি টাইমটা একটা সাফিসিয়েন্ট টাইম, তাহলে টি অফ ইজ মোর ফর এসসিআর। দ্যাট ইজ হোয়াই the switching frequency fs equals to 1/t1 plus t of is very less. তার জন্য এটা অবসোলেট ডিভাইস। এসসিআর এর ক্ষেত্রে কম হবে, তার জন্য এসসিআর এর ক্ষেত্রে সুইচিং ফ্রিকোয়েন্সি কম, কারণ এই গেট রিকভারি টাইমটা দেওয়ার জন্য অফ টাইমটা অনেক বেশি হয়। আর অন টাইমের উপর তুমি ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল, সেটা তো সার্কিট ইন্ডাকটেন্স ডিক্টেট করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আর স্যার জে2টা তাহলে স্যার যে ফরওয়ার্ড বায়াস আছে ওই স্যার যে টিআরআর প্লাস টিজিআর টাইমের জন্য, তাই তো? মানে না না, ওই ওটা ফরওয়ার্ড বায়াস রয়েছে বলেই আবার টিজিআরটা প্রোভাইড করতে হবে, ওই সময়টা আর ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ন্যাচারালি রিকম্বাইন্ড হয়ে ডিপ্লেশন লেয়ার তৈরি করবে অ্যারাউন্ড জাংশন জে2, তখন আবার রিভার্স বাস্ট হয়ে গেল, ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে। টিজিআরটা হচ্ছে স্যার ওই মানে ডিপ্লিশন লেয়ারটাকে তৈরি করার জন্য যে টাইমটা, একদম রিকম্বিনেশন হয়ে ওই লেয়ারটা তৈরি হয়েছে টাইমে, রাইট? তাহলে এইটুকু থাক এসসিআর। ওর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কেন লো ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্রিকোয়েন্সিতেই শুধু ভালো ইউজ হয় আর কি, রাইট? নেক্সট হচ্ছে
তোমার গেট টার্ন অফ থাইরিস্টার, এটাও জানা দরকার। তাহলে এসসিআর এর একটা বড় অসুবিধে হচ্ছে, কি অসুবিধে, যে ডিসি সার্কিটে যখন ইউজ করা হয় তখন টার্নিং অফ এসসিআর ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ the DC has no natural zero crossing. Clear? DC has no natural zero crossing. তার জন্য এই অসুবিধাটাকে দূর করার জন্য এসছে জিটিও। জিটিও কি, এটার নাম হচ্ছে গেট টার্ন অফ থাইরিস্টার। এখানে কি করা হয়, এটা সার্কিট সিম্বলটা কখন এইভাবে দেখানো হয়, কখন এইভাবে দেখানো হয়। মোর কমন মেথড হচ্ছে এটা, একই রকম এসছে, গেটের মধ্যে একটা ভার্টিক্যাল লাইন টানা, অথবা এই গেটের এই তারটা নিয়ে এদিকে একটা কারেন্ট আর এদিকে একটা কারেন্ট, মানে কারেন্ট একবার এখানে ইনজেক্ট করব আর একবার কারেন্ট টেনে বের করে নেব। তার জন্য এই সিম্বলটা আর কি। যখন গেট পালস অ্যাপ্লাই করবো উইথ রেসপেক্ট টু ক্যাথোড, পজিটিভ পালস, তাহলে কারেন্ট ইনজেক্ট হবে, যেটা এসসিআর এর ক্ষতি হয়েছিল। আর যখন কারেন্ট টেনে বেরিয়ে নেবো তখন এটা জিটিও এর মতো বিহেভ করবে। পুরোটাই জিটিও আর কি। এটা হচ্ছে জিটিওর স্পেশালিটি। কি, যে when positive voltage on device is forward biased, anode is positive with respect to cathode, তখন যদি ক্যাথোডের রেসপেক্টে গেটের সিগন্যাল দাও তাহলে গেট কারেন্ট ইনজেক্ট হবে, বলে জাস্ট এসসিআর এর মতো অন হবে। ইট বিকামস অন লাইক অ্যান এসসিআর। While turning off, a negative current pulse is applied at the gate with respect to cathode, then G2O will be automatically turned off. So no extra arrangement or extra commutation circuit is required for making it off. Clear? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বলো। মানে স্যার ডিসি কারেন্টের ক্ষেত্রে যেহেতু হচ্ছে ওই জিরো ক্রসিংটা নেই, তো আমাকে যে টার্ন অফ করতে গেলে তোমাকে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। সেটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হতে পারে, অন্য যে কোনো মেথড। মানে সেটা তো হচ্ছে যে এসসিআর এর ক্ষেত্রে তো হচ্ছে ছিল না, তাই তো? আর এখানে এক্সট্রা ওটাই করা হয়েছে। এসসিআর এর ক্ষেত্রে ছিল না কোনটা বলো? মানে হ্যাঁ, মানে স্যার মানে এসসিআরটা স্যার যে বন্ধ করার জন্য আর মানে তুমি যদি নর্মাল এসসিআর এর বেলা এই কাজটা করো তাহলে কিন্তু কাজ করবে না। জিটিওটাকে সেইভাবেই ডিজাইন করা হয়, স্ট্রাকচারটাকে সেইভাবে ডিভিশন করা হয়, যাতে পজিটিভ ভোল্টেজ দিলে এসসিআর এর মতো অন হবে, আর নেগেটিভ কারেন্টের পালস দিলে তোমার ওটা অফ হয়ে যাবে আর কি। এটা বেসিক্যালি কি, তুমি সার্কিটটা দেখেও বুঝতে পারবে। দেখো, এটা তো এসসিআর এর 2 ট্রানজিস্টর মডেল। কি তফাৎ বলো তো? 2 ট্রানজিস্টর মডেল অফ এসসিআর এন্ড 2 ট্রানজিস্টর মডেল অফ জিটিও, কি তফাৎ? কোনো তফাৎ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। মানে স্যার গেট পালসের ক্ষেত্রে কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে। তার মানে ওই সেইটা হচ্ছে এইটা, এই অ্যারোটা। তার মানে অ্যানোড পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, আবার গেটের রেসপেক্টে ক্যাথোডে সিগন্যাল দেবো, তখন কারেন্টটা এটা ওটা দেখানো হয়নি, তখন অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট যাবে। তার মানে আমি ক্যারিয়ার ইনজেক্ট করব, যেটা এসসিআর এর ক্ষেত্রে করি। আর নেগেটিভ ভোল্টেজ বা নেগেটিভ কারেন্ট পালস দেওয়া মানে এখান থেকে তুমি ক্যারিয়ার উইথড্র করছো। ইউ আর উইথড্রয়িং ক্যারিয়ার্স ফ্রম দ্য বেস অফ T2। এখান থেকে ক্যারিয়ার নিলে কি হবে, এটা বেস কারেন্টটা থাকবে না, কমে যাবে। তাহলে এই ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে, এই ট্রানজিস্টারটা অফ হয়ে গেলে এটাও অফ হয়ে যাবে, সো G2 উইল বি টার্নড অফ। ক্লিয়ার? স্যার আরেকবার এটা একটু বলুন। বলছি, যখন অ্যানোড পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, তখন ডিভাইস ফরওয়ার্ড, তখন ডিভাইস যাও, তখন ডিভাইসটা ফরওয়ার্ড বাস্ট, তখন অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট গেল, রাইট? এবার যখন অফ করব তখন ক্যাথোডের রেসপেক্টে নেগেটিভ কারেন্ট পালস দেবো বা নেগেটিভ ভোল্টেজ পালস দেবো। বেসিক্যালি কারেন্ট ফর্মেই দেওয়া হয়। দিলে পজিটিভ কারেন্ট দেওয়া মানে পজিটিভ ভোল্টেজ দেওয়া মানে তো পজিটিভ কারেন্ট ইনজেক্ট করা, ক্যারিয়ার্স ইনজেক্ট করা। আর নেগেটিভ কারেন্ট দেওয়া মানে কি তার উল্টোটা, এখান থেকে তুমি ক্যারিয়ার আরো সরিয়ে নিচ্ছ।
স্যার এখান থেকে আরেকবার ফার্স্ট থেকে একটু বলুন। ধরো এই ক্যাথোডের রেসপেক্টে গেটে পজিটিভ পালস দেওয়া মানে তুমি পজিটিভ কারেন্ট ওখানে পাঠিয়েছো এর বেসে, যেটা এর বেস হ্যাঁ, কারেন্ট, তাহলে ক্যারিয়ার তুমি এর বেসে ঠেলে দিয়েছো, ইনজেক্ট করছে, হ্যাঁ ইনজেক্ট করছো, তার ফলে টি2টা অন হয়ে গেল। আর যখন হ্যাঁ। নেগেটিভ করছো এইটাকে, তখন তার মানে এটার উল্টোটা, তুমি এখানকার ক্যারিয়ার গুলোকে বাইরের দিকে টেনে দিচ্ছ, যে ক্যারিয়ার গুলো অলরেডি ছিল। নেগেটিভ দেওয়া মানে তার পজিটিভ গুলোকে এদিকে টেনে নেবে। হ্যাঁ তারপরে টি2 এর বেস থেকে যে ক্যারিয়ার হাওয়া হয়ে গেল, তাহলে টি2টা অফ হয়ে গেল, বেস কারেন্ট নেই। বেশ করে, হ্যাঁ টি2টা অফ হয়ে গেলে টি1টা অফ হয়ে গেল, তো কারণ ওরও বেস কারেন্ট নেই, এর কালেক্টর কারেন্ট নেই, এর বেস কারেন্ট নেই মানে এর কালেক্টর কারেন্ট নেই, এর কালেক্টর কারেন্ট নেই মানে এর বেস কারেন্ট নেই, তার মানে এটা অফ। তাহলে এই রিজেনারেশন যেটা শুরু হয়েছিল এসসি এর সময়, মানে এসসি এর হিসেবে যখন টার্ন অন হয়েছিল ডিউ টু রিজেনারেশন, দেন it will lose the regeneration process. And the- আগে এসিআর এর ক্ষেত্রে যেটা রিজেনারেশন হতো, এখানে সেটারই যে রিভার্স টাইপের একটা এফেক্ট হচ্ছে। তার মানে এখানেও রিজেনারেশন হবে যখন অন করতে, it becomes on like an SCR, হ্যাঁ অনেক সময় তো ঠিক আছে। আর অফের সময় ওই রিজেনারেশনটা ব্রেক হয়ে যায় বিকজ অফ দ্য উইথড্রল অফ দ্য ক্যারিয়ার ফ্রম দ্য বেস অফ টি2, বিকজ অফ দ্য অ্যাপ্লিকেশন অফ নেগেটিভ কারেন্ট পালস। ক্লিয়ার? হ্যাঁ ব্যাস এই জি2 এর ক্ষেত্রে এইটুকুই জানলেই ভালো হবে। এর একটা ইম্পর্টেন্ট প্যারামিটারস আছে, যে টার্ন অফ কারেন্ট গেইন, টার্ন অফ কারেন্ট গেইন। এক মিনিট, টার্ন অফ কারেন্ট গেইন সেটা কি? It is defined as the current flowing through the GTO before turn off. Current flowing through GTO before turn off. Current flowing through GTO before turn off divided by negative current required to turn off. ধরো এই ভ্যালুটা খুব কম হয় কারেন্ট গেইন, টার্ন অফ কারেন্ট গেইন 4 থেকে 5, তার মানে একটা জিটিও যদি 6000 অ্যাম্পিয়ার কারেন্ট করে, কারেন্ট ক্যারি করে, কারেন্ট ফ্লোয়িং থ্রু জিটিও বিফোর টার্ন অফ 6000 অ্যাম্পিয়ার, তা আলফাটা যদি 4 হতে হয়, তাহলে এই নেগেটিভ কারেন্টটা কত হয়? 1500। যদি 5 হয় তাহলে 1200। তাহলে 1200 অ্যাম্পিয়ার বা 1500 অ্যাম্পিয়ারের কারেন্ট পালস, নেগেটিভ কারেন্ট পালস এর গেটে দিতে হয়। কিন্তু অ্যাপারেন্টলি খুব হাই পাওয়ার খরচা হয় মনে হতে পারে, কিন্তু এই কারেন্ট পালসটা লাগে ভরে ভেরি শর্ট ডিউরেশন, সো দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড ইজ ভেরি স্মল, দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড ইজ ভেরি স্মল। ব্যাস দ্বিতীয়র ক্ষেত্রে এইটুকুই যথেষ্ট। এবার কমিউটেশন অফ এসসিআর, কমিউটেশন অফ এসসিআর মানে বলে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। এই স্যার হচ্ছে এই জিটিও এর জন্য তো তাহলে তো স্যার যে কন্ট্রোল সার্কিটটা আরো বেশি কমপ্লিকেটেড। একদম, হ্যাঁ একটু কমপ্লিকেটেড, কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড হয় না, কারণ অত 1200 বা 1500 এম্পিয়ার কারেন্ট, a large number of thousand and thousand of MOSFETs are connected in parallel. আচ্ছা, সেই মসফেটকে কেন প্যারালাল করার সুবিধা সেটা আমরা পরে করবো। ওকে স্যার। মানে যেহেতু মসফেটটা কিছুই জানো না, শুধু আমি বলিনি আর কি। নেক্সট হচ্ছে কমিউটেশন অফ এসসিআর। এসসিআর কমিউটেশন মানে ডিসি মেশিনের কমিউটেশনের মতো না, এটা মেথডস অফ টার্নিং অফ এসসিআর। মানে একটা এসসিআর কে টার্ন অফ করার এই যে মেথড, সেটাকেই বলে, বা যে প্রসেসে টার্ন অফ করা হয় সেটাকে বলে কমিউটেশন। যেমন ওই রিভার্স ভোল্টেজ দিয়ে তুমি অফ করেছো না, হ্যালো, ইয়েস স্যার। ওটাকে বলা হয় ফোর্সড কমিউটেশন। আর এসি ভোল্টেজ দিলে যে ন্যাচারালি যে কমিউটেশন হয় অন এভরি জিরো ক্রসিং, ওটাকে বলা হয় এসি লাইন কমিউটেশন অন ন্যাচারাল কমিউটেশন। নো headache, you need not do anything for turning off SCR. The SCR will be automatically off on every zero crossing of the AC supply, is not it? Zero crossing a voltage zero, current zero,
So it is less than the holding current. Any current zero is less than Yes, any current. Yes, sir. এবার এটাও ফোর্স কমিউটেশনের এই নানান রকম কমিউটেশন টেকনিক আছে। তোমরা এই ভীমরার বইটা আছে তো, ওটা বেশ ভালো বই। হ্যাঁ, স্যার। কারণ তোমাদের আমার পার্টের জন্য বই লাগে না, কিন্তু ওই পার্টটার জন্য। ওটা কোন স্যার পড়াচ্ছেন? ওটা স্যার যে একেটি স্যার। একেটি স্যার পড়াচ্ছে। হ্যাঁ, ওই পার্টটার জন্য তোমাদের ওই ম্যাক্সিমাম ওই পিএস ভীমরার বইটা লাগবে আর কি। মানে মেশিনসের যে ভীমরা, ওই উনি বই লিখেছেন, মানে আমাদের ইন্ডিয়ান অথরটার মধ্যে বেস্ট বুক, বেঙ্গলি মিডিয়ামে আর কি। খুব ভালো বই, একটা নট এ সিঙ্গেল মিস্টেক, খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে লেখা। আমি যে চপার গুলো পড়াবো ওগুলো ওটাতে আছে আর কি। তো ওইখানে দেখবে প্রচুর টাইপের কমিউটেশন আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল মোর অর লেস এক। আমি শুধু একটা কমিউটেশন টেকনিক বুঝিয়ে দেবো আর কি। এটা ওয়ান টাইপ অফ ফোর্সড কমিউটেশন, কিন্তু এটাকে বলা হয় রেজোনেন্ট পালস কমিউটেশন। রেজোনেন্ট পালস কমিউটেশন এসসিআরএম ডিসিতে ইউজ করার একটাই অসুবিধে, যে এই কমিউটেশন সার্কিট তৈরি করতে হয়। এটা হচ্ছে সেই কমিউটেশন সার্কিট। এটা হচ্ছে আমার থাইরিস্টার কমিউটেশন সার্কিট। কমিউটেশন সার্কিট হচ্ছে এটা। এটা হচ্ছে মেইন থাইরিস্টার, এটা হচ্ছে অক্সিলারি থাইরিস্টার। কি করা হয়, এই থাইরিস্টারটাকে অন কি করব, প্রথমে অন করব, তাই তো। অ্যানোড পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, গেটে সিগন্যাল দেবো, ক্যাথোডের রেসপেক্টে এসিটা অন হবে। অন হলে তারপরে আমার চিন্তা আসবে যে আমি এটাকে কি করে অন করবো, রাইট? তাহলে প্রথমবার একে অন করার আগে, তারপরে যখন অফের চিন্তা আসে, সে অন করার আগে আমাকে একটু আগে ভাগে আমাকে একটু সতর্ক থাকতে হবে যে কি না, এই ক্যাপাসিটরটাকে আমি ফুল চার্জ করে নেব। কি করে চার্জ করবো বলো তো? How to charge this capacitor before making off of the main thyristor, which is need to be done off later. ওপরে স্যার যে তারটাকে ওই পজিটিভ টার্মিনালের সাথে দিই, মানে নেগেটিভ টার্মিনালটা যদি একদম ডিরেক্ট ওখানে জুড়ে দেওয়া হয়। এখানে চলুন না মানে এই সেম সার্কিটের মধ্যেই করতে বলছেন, না কোনো এক্সট্রা কিছু? না না, এখানেই হয়ে যাবে। তুমি দেখো না, তুমি যদি এখানে এর গেটে পালস দাওনি, এখানে প্লাস এখানে মাইনাস দিলে এই পাত দিয়ে কোনো কারেন্ট যাবে না স্যার, না স্যার যাবে না। মানে স্যার যে গেটে পালসটা না দিলেই হলো। হ্যাঁ, কিন্তু দেখো এখান থেকে কারেন্ট যাবে, এই এসি এর দিয়েও যাবে না, কারণ এই গেটে পালস দিলি, কিন্তু এখান থেকে শুরুতে যাবে এলসি দিয়ে, গিয়ে ডায়োড দিয়ে গিয়ে এখান থেকে যাবে। তাহলে এই সোর্স ভোল্টেজে যা যদি 20 ভোল্ট হয়, তাহলে 20 ভোল্টের এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তার মানে আমি যদি এগুলোকে আইডিয়াল ধরি, তাহলে এই ক্যাপাসিটরটা এই ভোল্টেজে চার্জ হয়ে গেল। হ্যাভিং লেফট হ্যান্ড সাইড পজিটিভ, কেন দেয়নি কে জানে, রাইট হ্যান্ড সাইড নেগেটিভ। ট্রানজিয়েন্টে তো ক্যাপাসিটর বিহেভস লাইক এ শর্ট সার্কিট। একবার ফুল চার্জ হয়ে গেল, দেন দ্য ক্যাপাসিটর উইল ফ্লো দ্য ব্লক দ্য ফ্লো অফ ডিসি কারেন্ট, তাই নয় কি? ইয়েস স্যার, ইয়েস স্যার। তার মানে এই প্লাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কারেন্ট একটা ফ্লো হয়ে ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেল, বাঁ দিকটা প্লাস, ডান দিকটাকে মাইনাস। এবারে বাঁ দিকটাতে প্লাস, মানে এই এস, আর এখানটা নেগেটিভ, তার মানে এই অক্সিলারি থাইরিস্টারটা ফরওয়ার্ড ব্যাস্ট, মানে এখানে প্লাস আছে। ক্লিয়ার? এইবার অক্সিলারি থাইরিস্টারকে ট্রিগার করলাম। ট্রিগার করলে এই প্লাসটা এখান থেকে গিয়ে কারেন্ট গিয়ে এটা ক্লোজ সার্কিট গিয়ে এখানে যাবে। এখান থেকে যে একটা সাইকেল কারেন্ট গেল, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা অন রয়েছে। কিন্তু পরের বার যখন নেক্সট সাইকেলে যাবে, অপর হাফ সাইকেলে, এটাতে গিয়ে যখন এদিকে যেতে চাইবে, এসসি এর উল্টো দিকে কারেন্ট যায়, যেতে পারে না। তখন এটা কিন্তু অন রয়েছে, যাকে অফ করব, তখন এই রেজোনেন্স কারেন্টটা এল আর সি এর মধ্যে দিয়ে একটা ক্লোজ সার্কিট পায়, এইভাবে যেতে চায়। বাট এই রেজোনেন্স কারেন্টটা যখন এই ফরওয়ার্ড কারেন্টের সমান হয়, দেন কারেন্ট থ্রু দ্য এসসি এর ইজ জিরো, আর এসসি এর উইল বি অটোমেটিক্যালি টার্ন অফ।
দেখো বোঝা গেল এখানে। কেউ একজন বলো। মানে স্যার ক্যাপাসিটারটা স্যার আগে থেকে চার্জ হয়ে যাচ্ছে কি করে, ওটার একবার একটু বলুন তো। ওই আরে তুমি যদি এইখানটাতে নেগেটিভ আর এখানটাতে পজিটিভ দাও, আর এটা যদি শুরুতে আনসার থাকে, তাহলে এখান থেকে যাবে না। ক্যাপাসিটার শর্ট সার্কিট, ডিসির ক্ষেত্রে ইন্ডাকট্যান্স শর্ট সার্কিট, এই ডায়োডটাকে ফরওয়ার্ড বাস্ট করে নিয়ে লোড দিয়ে যাবে না, তো হ্যাঁ, দিলেই হ্যাঁ। হবে শুধু। তখন এটা প্লাস এটা মাইনাস হলো, এটা আচ্ছা স্যার, প্লাস। হ্যাঁ আচ্ছা স্যার, যে পজিটিভ হাফ সাইকেলের একবার এটা একটু বলুন না। হ্যাঁ, এইবার এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস আছে, হ্যাঁ। এবার এটাকে ট্রিগার করলাম। হুম। এই প্লাসটা এইখানে গিয়ে ক্যাপাসিটারটা উল্টো দিক দিয়ে চার্জ হবে, যতক্ষণ না ফুল চার্জ হয়, তখন ডান পাশটা প্লাস বা দিকটা মাইনাস, হুম। রাইট? হ্যাঁ স্যার। এবার এখানে তো একটা অসিলেশন হবে, এলসি রেজোনেন্স। হ্যাঁ পরের হাফ সাইকেলে যখন এদিকে যেতে চাইবে, এদিকে ঘুরতে, তখন এর উল্টো দিকে কারেন্ট যেতে পারে না। তখন দেখো এখানে একটা ক্লোজ সার্কিট রয়েছে, কারণ এটা তো অন রয়েছে, এটাকে অফ করবো। তখন এই কারেন্টটা এই কারেন্টটা এদিকে না গিয়ে এদিকে উল্টো দিকে যাবে। এই কারেন্টটা যখন এখানকার ফরওয়ার্ড কারেন্টের সমান হবে, দেন এসসি এর কারেন্ট থ্রু উইল বি জিরো। এই এসসি এর দিয়ে কারেন্টটা জিরো হবে, সো এসসি উইল বি অটোমেটিক্যালি টার্ন অফ। বাট স্যার এই কন্ডিশনে আপনি যে ওই ওপরে যে কানেকশনটায়, মানে স্যার মানে এখানে স্যার যে লেফট সাইডেও স্যার হচ্ছে যে আইএ লিখেছেন, ওর পরের এদিকেও যে আইএ লিখেছেন, তার মানে অন থাকার সময় কি যে নিচের দিকে তাহলে যে কোনো রকম যে কারেন্ট কি তাহলে যে যাবে না, মানে ওই হচ্ছে এলসি অসিলেশন যেটা হবে কি করে যাবে? সি এর চার্জের জন্যই যাবে, মানে এটা তো অফ, আর এটা ব্লক হয়ে রয়েছে, যেতে পারে? এটা তো ফুল চার্জ হয়ে রয়েছে। হ্যাঁ ফুল চার্জ হয়ে গেছে। আচ্ছা, পাত নেই করে, শোনো, এইখানে যদি যেতে হয়, অক্সিলারি এসিআরটা দিয়ে যদি যে নিচ দিয়ে গিয়ে যদি যে উপর দিয়ে যদি এদিকে যেতে হয়, ডায়োড বুঝলে, বেরিয়ে যায়। তাহলে এই এস এর উল্টো দিকে তো কারেন্ট যেতে পারে না, তাহলে এই কারেন্টটা রিটার্ন সার্কিট তো পাবে না, ক্লোজ সার্কিট। এটা কি করে রিটার্ন করবে? এটা দিয়ে যেতে পারে না। কিন্তু এখান থেকে কারেন্টের যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, যে কিনা এই কারেন্টকে অপোজ করবে। বুঝতে পারছি? ভিতরে ভিতরে কারেন্ট একটা যাওয়ার চেষ্টা, কিন্তু কারেন্ট তো যাবে না। কিন্তু স্যার এই নিচে স্যার যে অক্সিলারি এসিআরটা দিয়ে তো উপরের আই এর একটা পার্ট এসে তো নিচ দিয়ে মানে এই দিক দিয়ে স্যার তো যে বেরোতে পারে, এই যে ডায়োডটা দিয়ে, এই এইটা দিয়ে গিয়ে, এইটা দিয়ে গিয়ে, ডায়োড দিয়ে গিয়ে, হ্যাঁ এরপর স্যার যে রাইট সাইডে আসবে আর কি, মানে লোড যে কমপ্লিট হলো এদিকে, হ্যাঁ এদিক দিয়ে গিয়ে, হ্যাঁ স্যার যে ডায়োড দিয়ে যে হচ্ছে এদিক দিয়ে গিয়ে এইদিকে এলো আর কি, যে রাইট সাইডে। এটা কোন কারেন্ট? অক্সিলারি কারেন্ট না এলসির কারেন্ট? অক্সিলারি কারেন্টটা বলছি। আমি বলছি যে শুধুমাত্র না, অক্সিলারি তো এই সাইকেলে যেই যেতে গেলে অক্সিলারি অফ হয়ে গেল, রিভার্স ভোল্টেজ। না আমি বলতে চাইছি স্যার নিচের লুপটা নিচের এই অক্সিলারি থাইরিস্টারটা প্রথম সাইকেলে এইটা যেহেতু মাইনাস হয়ে গেছে, এটা তো রিভার্স বাস্ট হয়ে গেছে। হ্যাঁ রিভার্স বাস্ট এইভাবে চার্জ হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, অ্যারোট নেগেটিভ, তো রিভার্স বাস্ট। বুঝতে পারছি? হ্যাঁ কিন্তু হ্যাঁ, পেয়ে যাবো। তুমি যখন একটা সাইকেল এভাবে গেল, এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, যেই মাইনাস হলো তখন তো এটা রিভার্স বায়াস। তারপরে এটা যদি রিভার্স বায়াস, তাহলে এই কারেন্ট এই দিক দিয়ে কি করে যাবে? এটা তো রিভার্স বায়াস হয়ে গেছে, এই এস সেটটা তো কোনোভাবে পালস পেলেও অন হবে না, কারণ এটা নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ সেটা ঠিক আছে, ওটা বুঝতে পেরেছি। আমি বলতে চাইছি যে ফার্স্টে স্যার যে ক্যাপাসিটরটাকে মানে স্যার যে ফুল চার্জ করার পরে যখন যে পজিটিভ হাফ সাইকেল হচ্ছে, মানে স্যার যে ফার্স্ট টাইমের জন্য, তো সেই ফার্স্ট টাইম পজিটিভ হাফ সাইকেলটা হওয়ার সময় কি মানে স্যার হচ্ছে যে অক্সিলারিটাও কি যে অন আছে? তো না, আমি তো করে করিনি অন। এইটে যেই ফুল চার্জ হয়ে গেল, হ্যাঁ তারপরে এটাকে অন করেছি। আচ্ছা, এটাকে অন করলে এখান থেকে গিয়ে একটা রেজোনেন্স কারেন্ট ফ্লো হলো, এটা প্লাস এটা মাইনাস। যেই মাইনাস হয়ে গেল, সাফিসিয়েন্ট মাইনাস হয়ে গেলে এটা রিভার্স বাস্ট হয়ে গেল।
এদিকেও যেতে চাইবে, কিন্তু এই ক্লিয়ারিস্টার অফ, এই কারেন্টও যাবে না আর এই কারেন্টও এখান থেকে তোমার কথা মতো যাবে না আর কি, মানে পার্মানেন্টলি অফ হয়ে গেছে বিকজ অফ দিস মাইনাস পোলারিটি ভোল্টেজ আর লেফট সাইড অফ দ্য ক্যাপাসিটর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওপরে স্যার এসিআরটা স্যার যে গেট কারেন্টটা তাহলে যে কখন দেবো? ওপরে সে তো আগে গেট কারেন্ট দিয়ে এই গেট কারেন্ট দেওয়ার আগে আমি এই চার্জিংটা শুধু করে নিয়েছিলাম, তারপরে গেট কারেন্ট দিয়েছি, অন হয়েছে, তারপরে অফ করার সময় অক্সিলারিকে ট্রিগার করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি জানতে চাইছিলাম, মানে স্যার যে কোন সময় অক্সিলারি মানে ট্রিগারটা করা হয়েছে বুঝতে পারিনি আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এগুলো সব এক্সপ্লেন করা আছে। এবার নেক্সট হচ্ছে পাওয়ার মসফেট। এটা আমরা কালকে হচ্ছে কি বার না, কালকে 4টের সময় আমার একটা ক্লাস আছে, কালকে হবে না। তোমরা কালকে 11টার সময় করতে পারবে সকাল? হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই। করো না, তোমরা আসো তো 13-14 জন আর কি। তোমরা এই সিআরকে বলে বা এই যে গ্রুপটাতেই পাঠিয়ে দেবো, অর্ঘ গ্রুপটাকে পাঠিয়ে দেবো, যে আসবে না আসবে না, তুমি অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু নিয়ে নেবে। আগের দিনে 30 জন, আজকে 14 জন। ঠিক আছে স্যার, তাহলে আমাদের হয়ে যাবে। করে দেবো কালকে 10টা 50। কালকে আমি চেষ্টা করব মসফেট আর আইজিবিটিটা করিয়ে দিতে, বুঝেছো আর কি। মসফেট আইজিবিটি করিয়ে দিলে ডিভাইসগুলো শেষ। ওকে স্যার, বুঝলে? এবং এটা খুব ইম্পর্টেন্ট ডিভাইস, এখন এই মসফেট আর আইজিবিটি চলে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা ওই 11:15 থেকে 11টা, তোমরা 11:15টার সময় রেডি হয়ে যাও আর কি। তাহলে 11টার সময় তোমরা একজনের লিঙ্কটা দিয়ে দিও। আজকে শুরুতে বোধহয় কিছু একটা গন্ডগোল হচ্ছিল, হয় অনেক সময় লিঙ্ক যেই পাল্টে দেওয়া হয় সেই আবার কাজ করা শুরু হয়। তাহলে যতটা পড়ানো হয়েছে তোমরা একটু পড়ো, যে ভয়টা পাচ্ছিলাম অসুবিধা হবে না আর কি, বুঝেছো? ঠিক আছে স্যার বলো স্যার, লাস্টের এই পার্টটা আরেকবার একটু বলবে? হ্যাঁ বলো। মানে এখানে তো ফার্স্টে যখন আমি এই জিনিসটাকে স্টার্ট করছি, তার আগে হচ্ছে পাথটা দিয়ে যেটা কারেন্টটা যাচ্ছে সেটা ওই আইএ দিয়ে হয়ে গিয়ে ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স হয়ে গিয়ে ডায়োডটা দিয়ে এখানে দিয়ে পাথ লোড দিয়ে, হ্যাঁ মানে লোড দিয়ে গিয়ে কমপ্লিট হচ্ছে, তখন আমার ক্যাপাসিটারটা চার্জিং হচ্ছে। তারপরে আমি হচ্ছে ওই ওপরে ক্যাপাসিটরটা চার্জিং হচ্ছে উইথ লেফট হ্যান্ড সাইড পজিটিভ, এইভাবে বলো আর কি। হ্যাঁ ঠিক, হ্যাঁ। তারপরে স্যার তারপরে হচ্ছে আমরা ওই মেইন এসসিআরটাকে গেট ট্রিগার করলাম, একদম অন হয়ে গেল। হ্যাঁ। এবারে স্যার তখন হচ্ছে আমার অফ করার টাইমে তখন টিএটাকে, হ্যাঁ অফ করার টাইমে তখন হচ্ছে স্যার টিএটাকে ওই গেট ট্রিগার করব। ঠিক, তাহলে হচ্ছে ওই ক্যাপাসিটরের যে লেফট হ্যান্ড সাইডটা পজিটিভ থেকে ওইটা ওখানে পজিটিভ হয়ে গিয়ে একটা মানে লেফট হ্যান্ড সাইডে এবারে ক্যাপাসিটেন্সের নেগেটিভ আসবে, এটা প্লাস আসলো, যে নেগেটিভ আসলো এটা রিভার্স বাস্ট হয়ে গেল। হ্যাঁ। তাহলে এই অসিলেশনের যে নেক্সট পজিটিভ সাইকেলটা, সে এদিকে যাওয়ার, নেগেটিভ বলতে নেক্সট নেগেটিভটা সে আর এদিকে না গিয়ে এদিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, কারণ এটা শর্ট সার্কিটেড হয়ে রয়েছে অলরেডি, ক্লোজ সার্কিট। অন মানে কি, ড্রপটাকে নেগলেক্ট করলে শর্ট সার্কিটেড এই লুপটা, তখন এইদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এখান থেকে, আর এখান থেকে যে কারেন্টটা হচ্ছে, তাহলে এইখানকার কারেন্টটা এটা এদিকে এটা এদিকে, এই দুটো যখন ইকুয়াল হবে তখন কারেন্ট থ্রু এস সিরিজ 0, সো ইট উইল বি অটোমেটিক্যালি টার্ন অফ। তার মানে দ্যাট রেজোন্যান্স কারেন্ট মাস্ট বি ইকুয়ালস টু দ্য কারেন্ট থ্রু দ্য এসসিআর আইএ। হ্যাঁ বলো স্যার, আরেকবার ওই মানে নেগেটিভ হাফ সাইকেলের কেসটা বলবেন। এই তো এইখানটাতে গিয়ে যখন এদিকে যেতে চাইলো, রাইট, তাহলে এই এসসিআরটা তো রিভার্স বাস্ট হয়ে গেছে, তাহলে উল্টো দিকে যেতে পারবে না, কিন্তু এটা তো শর্ট সার্কিট হয়ে রয়েছে, এটা তো অন রয়েছে, এটাকে তো আমি অফ করবো, এটাকে তো আমি অফ করার জন্য টিএটাকে ট্রিগার করেছি, হ্যাঁ এ তো অন রয়েছে, তার মানে কি এই পাথটা কি শর্ট সার্কিটেড, হ্যাঁ। তাহলে এই এখান থেকে একটা রেজোন্যান্স হওয়ার চেষ্টা করবে এখান থেকে, তাহলে এখানে যে উপরের লুপটা দিয়ে এই যে যেতে চাইলো, এই যেতে চাওয়ার রেজোন্যান্স কারেন্টটা যখন এই এখানকার কারেন্টের সমান, আমি এটাকে যদি এখানে অ্যারো দিতাম, আই ক্যাথোড কারেন্ট বলতাম আর কি, সেই আই ক্যাথোড কারেন্ট যখন এই এসসিআর এর রেজোন্যান্স কারেন্টের এই সাইকেলের সমান, তখন কারেন্ট থ্রু দ্য এসসিআর ইজ 0, এসসিআর উইল অটোমেটিক্যালি টার্ন অফ। মানে
ওই অক্সিলারি এসসিআর এর যেটা ওই রেজোনেন্স কারেন্ট সেইটা হচ্ছে ওই ক্যাথোড কারেন্টের সাথে ইকুয়াল হলেই তখনই বন্ধ হবে। তখনই হয়ে গেল আর কি। তার জন্য এবার এই কারেন্টটা বিশাল হাই কারেন্ট, 4000 অ্যাম্পিয়ার। তারপরে এই ডায়োডটাকেও 4000 অ্যাম্পিয়ার সহ্য করতে হবে, এই এলসিকে 4000 অ্যাম্পিয়ার সহ্য করতে হবে, রাইট? এইবার দেখো, এই ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিটারকে যদি 4000 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে হয়, তাহলে কত বড় মোটা তারের ইন্ডাকট্যান্স তৈরি করতে হবে? তার জন্য রেজোন্যান্স সার্কিট ইউজ করলে এলসি ট্যাঙ্ক বলে, একটা ট্যাঙ্কের মধ্যে থাকে। এই ক্যাপাসিটার আর ইন্ডাকট্যান্সের সাইজটা বিশাল বড় হয়, বাল্কি সাইজ হবে। একদম বাল্কি, ওয়েট অ্যান্ড কস্ট। তুমি যদি একটা তোমাদের বাড়িতে যে স্ট্যান্ডার্ড আলমারিগুলো আছে, আলমিরা আর কি, ওই আলমিরা যদি একটা 25 মেগাওয়াটের এসএর কনভার্টার হয়, বুঝেছো, তার 60% জায়গা অকুপাই করে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার। মানে এত মোটা তার দিতে হয় ইন্ডাকট্যান্সের জন্য, 4000 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যালাউ করার জন্য। প্লাস কোর থাকে তার মধ্যে, বিশাল সাইজের কোর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অবধি আমাদের করো। ল্যাবে আছে এরকম? না না, এটা আমি দেখেছিলাম সল্ট লেকে একটা ফেয়ার হচ্ছিল, টেক ফেয়ার। ওখানে বিভিন্ন কোম্পানি এটা ডেমনস্ট্রেশন করার জন্য এসেছিল আমাদের ছাত্রদের দেখানোর জন্য। অনেক আগে, তোমরা তখন ঢোকনি, 2014 সময় হবে আর কি, বা 16। তখন আমি ছাত্রদের নিয়ে গেছিলাম। তখন মেগাথার্ম বলে একটা কোম্পানি এসেছে, না নাম শুনেছো? ওই ইন্ডাকশন ফার্নেস তৈরি করে আর কি। তো ওরা 25 মেগাওয়াট টেনেছিল। তখন প্লেট ওই ঢাকনাটা খুলে দেখাচ্ছিল, দেখুন এলসি ট্যাঙ্কটা কতটা জায়গা নিয়ে নেয় আর কি। ঠিক আছে, এই অবধি থাকুন। আমরা কালকে এই 11:30টার সময় রেডি হব। আমি আশা করছি 11টার মধ্যে জয়েন করে যাবো। স্যার বলছি, বলো বলো। হ্যাঁ স্যার বলছি, ওই আপনি যে এসিআরটা পড়ালেন ওখানে তো স্যার ওই আগের দিন আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে স্যার ওই ডিভিডিটি যেটা আছে এসিআর রেটিং এ, ওইটাকে, হ্যাঁ ওটাকে বেশি হাই হলে আর কি বলছেন যে মানে এসিআরটা ড্যামেজ হবে। তো এবার স্যার এই একটা কোশ্চেন ছিল যে ওখানে স্যার বলেছে যে মানে ডিভিডিটি না ডিআইডিটি এই দুটোই কি এসিআর সহ্য করতে পারে নাকি কোনোটাই সহ্য করতে পারে না? তো স্যার এইটার মানে অ্যান্সারটা কি হবে? আর একবার বলো বলছে কোশ্চেনটা। স্যার মানে এসিআর। এসিআর ক্যান টলারেট, হ্যাঁ, তারপর অপশনে একটা আছে স্যার হাই ডিভিডিটি, আর একটা আছে হাই ডিআইডিটি, আর একটা আছে বোথ, আর একটা আছে মানে নান অফ দ্য অ্যাবভ, না, এরকম। বোথ। তুমি যদি সেভাবে ডিজাইন করো, আসলে চালাকি করছে না কি, তুমি যদি যতটা ডিআইডিটি, সহজ 120 অ্যাম্পিয়ার পার মাইক্রো সেকেন্ড, এটা হচ্ছে ডিআই/ডিটি। তোমার যদি এই লিমিটের মধ্যে থাকে, আর এটাকে যদি তুমি হাই বলো, আর ওই তোমার এসসিআর যদি এটা সহ্য করার ক্ষমতা থাকে, তবে মিউটেশন করতে পারবে। সিমিলারলি ফর ডিভিডিটি, কিন্তু এটা এক্সিড করে গেলে ডিভাইস ড্যামেজ হবে। কারণ কোশ্চেনটা কিভাবে ছিল সেটা তোমাকে দেখতে হবে আর কি। এসসিআর হাই ডিভিডিটি প্রতিষ্ঠান করতে পারে, প্রোভাইডেড এটা আই ডিভিডিটি ক্রিটিক্যালের নিচে থাকে, এইভাবে বলা উচিত আর কি। আর হাই ডিআইডিটি ক্রিটিক্যালের নিচে থাকে অ্যাজ স্পেসিফাইড বাই দ্য ম্যানুফ্যাকচারার। বুঝতে পারছি? আচ্ছা স্যার, মানে এটা মানে সম্পূর্ণ স্পেসিফিকেশনের উপর নির্ভর করছে। নির্ভর করে যে ধরো তোমার 6 কেভি পার মাইক্রো সেকেন্ড ডিবি/ডিটি। এখন যদি এটা তার ক্রিটিক্যাল হয়, তাহলে ম্যাক্সিমাম এত দিতে পারবে। তার উপরে গেলে ডিভাইস ড্যামেজ হবে, বা পাঞ্চার হবে, বা আনওয়ান্টেড টার্ন অন হবে। সুতরাং তোমাকে এই ক্রিটিক্যালের নিচে থাকতে হবে, ডিবিডিটি ক্রিটিক্যাল, ডিআইডিটি ক্রিটিক্যাল। ক্লিয়ার? আচ্ছা স্যার, ঠিক আছে। দুটোই সহ্য করতে পারে যদি সেভাবে তুমি করো আর কি। আর কোনোটাই সহ্য করতে পারে না যদি এই ক্রিটিক্যাল ভ্যালুকে এক্সিড করে তার থেকে বেড়ে যায়। মানে ম্যানুফ্যাকচারার তোমাকে একটা ডেটা শিট দেয়, তো সেই ডেটা শিটে বলা থাকে যে আমার ডিবি/ডিটি এত, আমার ডিআই/ডিটি এত, আমার অ্যাভারেজ কারেন্ট এত, আমার আরএমএস কারেন্ট এত, ইত্যাদি ইত্যাদি। এর বেশি তুমি কিন্তু যাবে না। নয়তো তুমি এসের কিনে এনে খুব কস্টলি জিনিস তুমি পুড়িয়ে ফেলবে, তার দোকানে গিয়ে বলবে কি ওয়ারেন্টি দিয়েছিলেন, তখন বলবে আপনি কত কারেন্ট পাঠিয়েছিলেন, ডিভিডিটি কত দিয়েছিলেন, বলে আমি সেটা খেয়াল করিনি তো, তার মানে তোমার ওটা রিটার্ন হলো না। ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, ওকে তাহলে ওকে। কালকে কে লিঙ্ক দেবো, ওখানে কেউ একজন দিয়ে দিও ওখানে, বুঝেছো? আমি 11:15 থেকে 11টার মধ্যে আমি ফ্রি হয়ে যাবো ওখানে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ।
যাক, মোটামুটি যে ভয়টা পাচ্ছিলাম অসুবিধা হবে না, কালকে যদি দুটো ডিভাইস পড়াতে পারি হয়তো হবে না আর কি, মানে ওদের বিশাল ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে, মসফেটের ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেগুলো এক্সপ্লেন করা। মানে স্যার যে সার্কিটের দিকটা কিন্তু আমরা স্যার মোটামুটি পড়েছি। কোনগুলো চপার টপার গুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওগুলো তো সোজা, ওগুলো তো দেখ একদিন হয়ে যাবে আর কি। ওগুলো এসআর স্যারের কয়েকটা স্যার যে ক্লাস করে নিয়েছিলাম, তো ওই বুঝতে পার্টটা যে পেরেছি। অনেকটা করে নিয়েছি। তো না না ঠিক আপনি আছে, যদি স্যার যে ডিভাইসের দিকটা যে করিয়ে দেন, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে আর কি। না না ঠিক আছে, ঠিক আছে। না না আমি কোন কোন স্যারের থেকে ধরো করেছো সেটা তোমাদের ভালো, কিন্তু আমাকে তো পড়াতে হবে, যদি একজন না করে থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সে বলবে স্যার এরা তো অনলাইনের ক্লাস, ওই স্যারেরটা করে দিয়েছে, এটা হচ্ছে না দেখি, সেটা আবার না, আমার পক্ষে ভালো এসআর হবে না। স্যারও যেমন এখনো আপনার স্যার যে ডিভাইসটা মনে হচ্ছে ওই শেষ করতে পারবে না স্যার সেমিস্টারের আগে, মানে স্যারের যে ডিভাইসের অনেকটা বাকি আছে হ্যাঁ, সেই আমাকে এরকম। বলেছে, স্যার বোধহয় শেষের দিক দিয়ে শুরু করেছিল আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। আর আমি তো মানে বেসিক্যালি আমার তোমাদের উপর একটা গ্রিভেন্স তৈরি হয়েছিল, তো তোমাদের আমি কোন ইয়ারে পড়িয়েছিলাম যেন, সেকেন্ড ইয়ারে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেশি। সেকেন্ডে যে ডিসি মেশিন পড়িয়েছে। হ্যাঁ, কিন্তু তোমরা কয়েকজন ছিলে, কিন্তু আসলে তোমাদের সেকশনটার খুব একটা সুনাম নেই, কিন্তু সবাই কিন্তু কম বেশি বিরক্ত আর কি, প্রফেসর মুন্সি থেকে শুরু করে সবাই আর কি, তোমাদের উপরে না আর কি, মানে দেখতেই তো পাচ্ছ আর কি। মানে তারপরে অনলাইন হয়ে গিয়ে সবাই জানে যে সব মানে স্যার মানে, যে সেকশন বি এর ওপর। হ্যাঁ, খুব ক্ষিপ্ত, বলে এরা সিরিয়াস না আর কিছু না আর কি। তো তাদের মধ্যে তোমরা কেউ অনেকেই আসো যাদের ওই ক্যাটাগরির মধ্যে পড়ো না, কিন্তু ওই দলের মধ্যে পড়ে গেছো, এরা নাকি ক্লাসই করে বেশিরভাগ আর কি। জানি হোক, কারণ এটা তো যার যার ইন্টারেস্ট। দেখো এই করোনা সিচুয়েশনে কি হচ্ছে, মানে কোনো মানে ভালো মন্দ কিন্তু নেই, সবার রেজাল্ট কিন্তু কম বেশি আসে, তাই নয় কি? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রায়। তুমি দেখো গ্রেড কার্ড দেখো, হুম। একদম A to Z, যে 60% পেতো কিনা সন্দেহ, সেও 90%-এর কাছাকাছি নাম্বার, বুঝেছো আর কি? তো এটা তো কথা না, মানে এই সেই সিস্টেমের শিকার আর কি। কিন্তু এত জিনিসটা জানতে হবে, মানে চাকরি বাকরি পেতে গেলেও তো একটু নলেজ লাগবে, করতে গেলেও একটু লাগবে, অবশ্য যদি সেরকম ফিল্ডে পড়ো, এখন সফটওয়্যারে গেলে অন্য কথা আর কি। কিন্তু স্ক্রিনিং তো একটা হয়, আর কিছু জেনে থাকলে লাইফের এমন এমন সময় আসে, কোথাও না কোথাও কাজে যায়, তোমার চাকরি করতে গিয়ে ভালো লাগলো না, এবং সেটা হওয়ার চান্স 98%। তখন ছেলেরা কি করে, যারা ভালো ছেলে তারা আবার এই গেট দেয়, গেট দিয়ে কোনো ব্যাঙ্গালোর বা আইআইটি থেকে চেষ্টা করে এমটেক করার আগে, ওরা তো আবার রিসার্চ লাইনে বা অন্য R&D লাইনে ঢুকে যায় আর কি। এবং সেখানে গিয়ে যদি তুমি লাইন চেঞ্জ করার কথা ভাবো, আর বেসিকগুলো শিখলে না, তখন ব্যাপারটা আর কি। হ্যালো স্যার, তাহলে আমরা স্যার তাহলে বেরিয়ে যাচ্ছি।